স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে হওয়া মব আক্রমণ কাম্য নয়। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ঘটনার নিন্দা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এসব ঘটনা সমর্থন করে না সরকার। রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশের হাতে দেয় জনতা। তার বাড়ির সামনে মব সৃষ্টি করে লাঞ্ছিত করা হয় শারীরিকভাবে। এ ঘটনায় এদিন রাতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। হুঁশিয়ারি দেওয়া হয় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সোমবার গাজীপুরের কালিয়াকৈরে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, সাবেক সিসির সঙ্গে মব সৃষ্টি করে চালানো আক্রমণ কাম্য নয়। কথা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে সচিবালয়ে মব আক্রমণ নিয়ে সরকারের অবস্থান জানান পরিবেশ উপদেষ্টা। আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব। যে কোনো পরিস্থিতিতে আইন হাতে না তুলে নেওয়ার আহ্বানও জানান দুই উপদেষ্টা। যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডে দেওয়া হয়েছে। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন এবং র্যাবের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে 3 দিনের রিমান্ডে দেওয়া হয়। সেই সাথে একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আ.ক.ম সারওয়ার জাহান বাদশাহ এবং সাবেক প্রতিমন্ত্রী এ.বি.এম তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যায় মদত, অর্থের যোগানদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন এইসব আসামিরা। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান, তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। স্কাউটের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে বলেছেন, গণ অভ্যুত্থানে স্কাউটদের জীবন দেওয়ার ঘটনা বিরল। বাংলাদেশ সেই ইতিহাস সৃষ্টি করেছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটদের দেশব্যাপী কার্নিভালের উদ্বোধন এবং কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তরুণদের বিশ্বকে আবিষ্কারের সুযোগ তৈরি করে দেওয়ারও আহ্বান জানান তিনি। তরুণদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের পাশাপাশি দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে 1972 সালে বাংলাদেশের যাত্রা শুরু হয় স্কাউটের। এরপর থেকে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের 11 থেকে 27 বছর বয়সী শিক্ষার্থীরা স্কাউট ও রোভার স্কাউটে সংযুক্ত হয়ে নিজেদের পৃথকভাবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। দেশের নানা প্রয়োজনে বারবার স্কাউট সদস্যদের অংশগ্রহণ আছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছেন 8 স্কাউট সদস্য। সোমবার অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টার বক্তব্যে আলোচনায় আসে বিষয়টি। শুধু বাংলাদেশের স্কাউটিং এর ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 8 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। প্রধান উপদেষ্টা বলেন, সাধারণ শিক্ষা ব্যবস্থায় নিজেদের আবিষ্কারের সুযোগ নেই। স্কাউটদের এই অভিজ্ঞতা নিয়ে নতুন পৃথিবী গড়ার আহ্বান জানান তিনি। সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক আছে, সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে
ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো, সেই কথাটা মনে রাখতে পারো। তরুণরা যাতে বিশ্বকে আবিষ্কারের সুযোগ পায় সেইভাবে স্কাউট পরিচালনারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ স্কাউট সদস্যদের পরিবারকে সম্মাননা জানানো হয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং, এমন পর্যবেক্ষণ দিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বহুমাত্রিক চাপের মাঝে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়াতে মনোযোগী হওয়া প্রয়োজন। প্রয়োজনীয় জনবল তৈরির পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা, সাহস ও নিরপেক্ষতাও হতে পারে সুষ্ঠু নির্বাচনের চাবিকাঠি। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। সেই থেকে আজ অবধি 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দেশে, তার মধ্যে 8টি দলীয় এবং সামরিক সরকারের অধীনে, যেখানে ছিল কারচুপি আর ভোট ডাকাতির অভিযোগ। তবে 1991 থেকে 2008 পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া 4টি নির্বাচন প্রশংসা কুড়োয় দেশে বিদেশে। আর প্রতীত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিগত 3টি নির্বাচনকে আমি ও ডামির নির্বাচন হিসেবে অভিহিত করে বিরোধী দলগুলো। এমন বাস্তবতায় সম্প্রতি লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে হয় ঐকমত্য। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দলের নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ প্রয়োজনীয় কাজও গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাদামাটা আয়োজনে নির্বাচন সুষ্ঠু হবে এমনটা ভাবার অবকাশ নেই। এবারের নির্বাচনে তরুণ ভোটাররা ভোট দেবে, এছাড়া প্রবাসীদেরও ভোট দেওয়ার কথাটা এসছে। কাজেই এই নির্বাচনটি অতীতের নির্বাচনের চাইতে অনেক বেশি জটিল, এবং এই জটিল অবস্থাতে সক্ষমতার দিকটা খুব গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশনের করণীয় সম্পর্কেও পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞান। ইলেকশন কমিশন, ইলেকশন প্রসেস আপনার ঢেলে সাজাতে হবে, কারণ ব্যুরোক্রেসিতে তো আপনার যারা রিটার্নিং অফিসার হবে তারা তো বেশিরভাগ আপনার হাসিনার অ্যাপয়েন্টি। শুধু ইলেকশন কমিশন ঠিক করলেই তো হয় না। আপনি যদি টাকা নিয়ে নমিনেশন দেন একটা মস্তানকে আপনার এলাকায়, তো সে তার মাসেল পাওয়ার ব্যবহার করবে না। সুতরাং পলিটিক্যাল পার্টিরও দায়িত্ব আছে যে তারা এমনভাবে নমিনেশন দেবে, নমিনেশনটা তৃণমূল থেকে উঠে আসতে হবে, তাহলে কিন্তু এই মাসেল পাওয়ার টাকার খেলা বন্ধ হবে। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই ইঙ্গিত দেন তারা। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, ইলেকশন কমিশনের ক্ষমতা সবচেয়ে বেশি খর্ব করে হলো আপনার ব্যুরোক্রেসি আর পুলিশ। এই দুটাকে যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। সক্ষমতার তো শেষ কোনো মাত্রা নাই, এটা সীমারেখা আকাশ পর্যন্ত। আর যদি কোথাও ঘাটতি থাকে সেই ঘাটতিটা তারা পূরণ করার চেষ্টা করবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মত বিশিষ্টজনদের। আমি আশা করব নির্বাচন কমিশন নিজেকে সেভাবে সক্ষম করে তুলবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে হাইকোর্টের রুলের শুনানি আগামী 7 জুলাই। সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই দিন ধার্য করা হয়। মামলার নথি থেকে জানা যায়, রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানো সংক্রান্ত 72-এর সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফরাজি গত 10 মার্চ রিটটি করেন। পরে গত 11 মার্চ স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। সংবিধানের 4র্থ সংশোধনীর আগে প্রধান বিচারপতিকে শপথ করাতেন রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতিকে শপথ করাতেন প্রধান বিচারপতি। নিপীড়নমূলক বদলির আদেশ আজকের মধ্যে বাতিল না হলে আরও 3 দিন কলম বিরতি ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনবিআর এর কর্মকর্তারা। এ সময়ের মধ্যেও দাবি আদায় না হলে 28 জুন থেকে এনবিআর এ চলবে লাগাতার কমপ্লিট শাটডাউন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আন্দোলনরত কর্মকর্তারা কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ছাড়া সব বিভাগে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই কর্মসূচি চলবে ২৫শে ও ২৬শে জুন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিও জানান তারা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান একটা কমিটি করেছে, যেখানে আমাদের ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা ব্যতিরেকে উনি ওনার পছন্দের লোকদেরকে দিয়ে একটা কমিটি করেছে। তাতে আমরা আশঙ্কা করছি যে সরকার ঘোষিত রোডম্যাপটা ব্যাহত হবে। আমাদের মনে হয়েছে যে এনবিআর এর স্বার্থ এখানে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হচ্ছে এবং এনবিআর কে বিলুপ্ত করা হচ্ছে। থাকছে ইরান ইসরায়েল প্রসঙ্গ। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। ফোনালাপে এই বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের নেতৃত্ব পরিবর্তনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিরাপত্তা পরিষদে ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের আহ্বান জানায় রাশিয়া, চীন ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবার বিবৃতি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। যুদ্ধের আগুনে ঘি ঢেলে এবার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না বলে ঐক্যমত্য করেন দুই নেতা। গতকাল ইরানে হামলা নিয়ে পেন্টাগনের ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানে শাসক গোষ্ঠীর পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিলেও কয়েক ঘণ্টা পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের নেতৃত্ব পরিবর্তনের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর তড়িঘড়ি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে ইরান। বৈঠকে মার্কিন হামলার নিন্দা জানায় রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্র আবারও বিশ্ববাসীকে রূপকথার গল্প শোনাচ্ছে বলে মন্তব্য করেন জাতিসংঘে রাশিয়ার দূত। বলেন, যুক্তরাষ্ট্র ইতিহাস থেকে কিছুই শেখেনি। আর শান্তিপূর্ণ সমাধানে জোর দেন চীনের দূত। বলেন, ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ইরানে তাৎক্ষণিক ও নিঃশর্তভাবে হামলা বন্ধ করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ ধ্বংস করেছে বলে মন্তব্য করেন ইরানের দূত আমির সাইদ ইরাভানি। হুঁশিয়ারি দেন, পাল্টা হামলার সময়, প্রকৃতি এবং মাত্রা নির্ধারণ করবে ইরানের সামরিক বাহিনী। বৈঠকে মার্কিন হামলার প্রশংসা করেন ইসরায়েলি দূত। হামলার নিন্দা জানানো দেশগুলোর বিরুদ্ধে করেন বিষোদগার। আর ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ বর্জনের আহ্বান জানান জাতিসংঘে মার্কিন দূত। এদিকে মার্কিন হামলার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে, এর শাস্তি তাদের পেতেই হবে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইরানের প্রত্যাঘাতের আশঙ্কায় বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল সংঘাতের আরও খবর থাকবে সংবাদের পরবর্তী অংশে। তবে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। দেশে দিন দিন খারাপ হচ্ছে ডেঙ্গু ও করোনা পরিস্থিতি। দুই রোগেই বাড়ছে শনাক্ত ও মৃত্যু। পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চিকিৎসায় পৃথক ব্যবস্থার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তাররা বলছেন, ঝুঁকি এড়াতে সময় মতো চিকিৎসার বিকল্প নেই। সংক্রমণ রুখতে সচেতনতার ওপর জোর দিচ্ছেন তারা। দেশে একই সাথে করোনা ও ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রতিদিনই গড়ে 13% বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। নানা উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আসছেন মানুষ। এখানে পরীক্ষার পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা। প্রস্তুত 45টি আইসিইউ শয্যা ও 600 অক্সিজেন সিলিন্ডার। কোভিড এবং ডেঙ্গুর জন্য কিন্তু এই হসপিটাল ডেডিকেটেড। কিন্তু আপনারা জানেন যে কোনো প্যান্ডেমিক বা এপিডেমিক কিন্তু নো প্রিপারেশন ইজ এডিকুয়েট। আমাদের যদি পেশেন্ট উই ফাইন্ড হান্ড্রেড অফ থাউজেন্ডস পেশেন্টস, দেন উই ক্যানট ডিল উইথ দ্যাট। সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আলাদা করে করোনা রোগীদের জন্য শয্যা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সব হাসপাতালে। প্রায় সব বড় হাসপাতালই প্রস্তুত করোনার জন্য আলাদা বেড ডেডিকেট করে রেখে দিয়েছে। করোনা রোগী আসলে ওখানে
রোগী দেওয়া হবে। যেহেতু আশেপাশে দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেই জন্য আমরা প্রিপারেশন নিয়ে রাখতেছি। হসপিটাল প্রিপারেশনের মধ্যে 1 নম্বর কিটস সরবরাহ করা, ডায়াগনস্টিক কিটস, 2 নম্বর হসপিটালগুলো রেডি রাখা, বেড আইসোলেট করা, প্লাস অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করা। এদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে চলতি বছরে প্রায় 7,500 মানুষ আক্রান্ত হয়েছেন। প্রকোপ বেশি বরিশাল বিভাগে, বাড়ছে প্রাণহানিও। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে নির্দেশনা মেনে চললে ঝুঁকি কমে আসবে। যদি জ্বর আসে, আমি শুধুমাত্র প্যারাসিটামল খাবো, আমি শুধু পানি দ্যাট মিনস লিকুইড ফুডটা আমি খাবো। একটা বিশাল অংশ কিন্তু আমরা কিন্তু হৃদরোগে বা স্ট্রোকে কিন্তু আক্রান্ত। এই রোগীগুলো কিন্তু প্লাটলেট, অ্যান্টিপ্লাটলেট ওষুধগুলো খাচ্ছে, এই সময় এগুলো বন্ধ করে দিতে হবে। বিশাল একটা অংশ আছে কিন্তু রিউমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজ আক্রান্ত, কিন্তু তারা কিন্তু পেইন কিলার খাচ্ছে, এই পেইন কিলারগুলোকে বন্ধ করে দিতে হবে। এছাড়া সারা দেশে মশক নিধন কর্মসূচি জোরদারের ওপরও জোর দিয়েছেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। এই বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায়। সেখানে সাধারণ মানুষের যে দুর্ভোগ এবং কি ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছি বা চেষ্টা করছি, তারাও আসলে জানানোর চেষ্টা করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার উপজেলার যারা বাসিন্দা, তারা ভুক্তভোগী, তারাই কথা বলবো তাদের সঙ্গে। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতেই আপনার কাছে একটু যেতে চাই যে এখানকার যে মূল সমস্যা, কোন সমস্যাটা আসলে মনে পড়ছে যে এটার জন্য আপনারা চরম ভোগান্তি পড়তে হয়? আচ্ছা, একজন শিক্ষার্থী হিসেবে আমাদের যে প্রথম যে বিষয়টা থাকে যে যাতায়াত ব্যবস্থাটা আসলে আমাদেরকে নিশ্চিত করতে হয় যে আমরা সময় মতো, যেমন পরীক্ষার হলে আমরা সময়ের সাপেক্ষে যদি বাসা থেকে বেরো হই, তবে ট্রাফিকের যে বিষয়টা থাকে বা রাস্তাঘাট ভাঙার যে বিষয়টা থাকে, সে কারণে আমরা অনেক বাধাগ্রস্ত হই। এবং এমনকি বাংলাদেশে কিন্তু এই বিষয়টা প্রত্যেক পরীক্ষার সময় দেখা যায় যে শিক্ষার্থীরা পরীক্ষায় সময় মতো পৌঁছাতে পারছে না, শুধুমাত্র ট্রাফিক জ্যামের কারণে বা রাস্তাঘাটের সমস্যাটার কারণে। অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, একটু জানতে চাই, তিনি বলছেন যে শিক্ষা ব্যবস্থা মানে ট্রাফিকের যে ব্যবস্থা, এছাড়াও আর কি প্রয়োজন রয়েছে এখানে? ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে নাগরিক সেবাতে বিভিন্ন সরকারি অধিদপ্তরগুলো যেগুলোতে জনগণ সরাসরি সম্পৃক্তভাবে সেবাটা অব্যাহত হচ্ছে না ঠিক মতো, যে কোনো পলিটিক্যালি ওয়ে বা কোনো হর্তাকর্তার মাধ্যমে সেই সুযোগ সুবিধা নিতে চাচ্ছে। সো আমি বলতে চাচ্ছি যে নাগরিক সেবাটা একটু স্মুথলি যাতে জনগণের কাছে পৌঁছানো যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। নাগরিক সেবা থেকে বঞ্চিত আছেন, আপনার কাছে কি মনে হয় কোনটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়? আমাদের উপজেলায় আপনার একটা 50 হসপিটাল আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটা আপনার যেমনই আপনার লোকবল কম, তার ভিতরে আবার আপনার চিকিৎসা কম, আবার দালালের দূরত্ব তো আছেই। সব দিক থেকে করলে দেখা যায় যে স্বাস্থ্য সেবার যে দিকটা, এটা আপনার স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের স্বাস্থ্য খাতে একেবারে অব্যবস্থাপনা। আপনি একটু যে কথাটি বললেন, ডাক্তার সংকট আছে কিনা বা মুমূর্ষু রোগীকে কি অন্য জায়গায় নিয়ে যেতে হয় কিনা, রাজধানীতে কিংবা সদরে? হ্যাঁ, ডাক্তার সংকট তো আছেই, এবং কি এখানকার যে ব্যবস্থা আমাদের স্পেশালি যে টঙ্গিবাড়ি যে হসপিটাল আছে সরকারি, সেই ব্যবস্থা অনুযায়ী এখানে পর্যাপ্ত পরিমাণে সেই সেবাটা নাই যেটা জনগণ চায়। আর এখানে মূলত হচ্ছে যে এখানে যে কোনো এক রুগী গেলেই সেটাকে আবার আমাদের সদর হসপিটালে মুভ করানো হয়, দেন দেখা যায় আবার ওইখান থেকে ঢাকা নেওয়া হয়। সো অনেক কিছু আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মাদক নিরসন। আর টঙ্গিবাড়ি উপজেলায় সবচেয়ে বড় যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে মাদক। এখন এটা নিয়ে প্রশাসন কতটুকু কাজ করছে সেটা আমি জানি না, কিন্তু এটা নিয়ে কাজ করা উচিত। অসংখ্য ধন্যবাদ। এখানে একজন আছে, মাদক নিয়ে কথা বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন দেখছেন, কতটা অবনতি কতটা উন্নতি হয়েছে? আমি বলবো যে 5 তারিখের পরে আমাদের টঙ্গীবাড়ি উপজেলায় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ তারা বিভিন্ন জায়গায় জমি জমা দখল, মানুষের দোকানপাট দখল, এগুলোর সাথে তারা লিপ্ত হয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। তাই আমি বলবো যে যারা উপজেলা প্রশাসন আছে বা জেলা প্রশাসন আছে, তারা এই বিষয়ে মানে সদয় দৃষ্টি দিয়ে কঠোরতম পদক্ষেপ নেওয়ার ব্যবস্থার দাবি জানিয়েছেন। এখানে আরেকজন আছেন, আর কয়েকজন আছেন, একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু জানতে চাই কি ধরনের সমস্যার সমাধান বা চ্যালেঞ্জ আছে কিনা আপনাদের এলাকায়? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের এলাকায় একটু আগে আরেকজন যে বললো যে মাদক এবং যে সন্ত্রাসী কার্যক্রমগুলো আমাদের উপজেলায়, এটা 5ই আগস্টের পরে, গণঅভ্যুত্থানের পরে এটা অনেকাংশেই অনেক হারে বেড়ে গেছে। আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন খুবই উদাসীন এই বিষয়ে, যে বিভিন্ন জায়গায় জমি জমা দখল, রাজনৈতিক ব্যক্তিবর্গদের ছত্রছায়া যারা প্রকাশ্যে মাদক বিক্রি এবং যারা কিশোর গ্যাংয়ের যে আমরা দারুত্বটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপজেলায়, এটা খুবই বেড়ে গেছে, নির্মূল করা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই এটা আমি মনে করি যে আমাদের উপজেলায়। আমি একটু আপনার কাছে যেতে চাই, আপা ছোট্ট করে বলবেন যে আর কি ধরনের সমস্যা সমাধান হলে আপনারা উপকৃত হবেন?
বা নাগরিক সেবা থেকে কতটা বঞ্চিত আপনারা? আমাদের বেশি সমস্যা হয়েছে আমাদের ট্রাফিকের যে সমস্যাটা ওইটা অনেকই হয়। যেমন আমরা কলেজে গেলে এক্সামের টাইমে আমরা ঠিক সময় পৌঁছাতে পারি না, কলেজের অনেক প্রোগ্রাম থাকে বা অনেক ইম্পর্টেন্ট ক্লাস থাকে ওটা আমরা ঠিক টাইমে ধরতে পারি না, এভাবে অনেক যানজট আছে রাস্তায়, এটা অনেক সমস্যা হয় আমাদের এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন জায়গা থেকে এই যে নাগরিকদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা সমাধানে উত্তরণে কে কীভাবে দেখছেন, কীভাবে কী পদক্ষেপ নিচ্ছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন শহর। বিভিন্ন দেশে বিক্ষোভে ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে বিক্ষোভকারীরা দেন যুদ্ধ নয় শান্তির বার্তা। শনিবার রাতে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। হামলার পরপরই ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানে। বিশাল বিক্ষোভ সমাবেশে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। তেহরানের আজাদ স্কোয়ার, ফারদৌসি স্কোয়ার, ইমাম খোমেইনি মসজিদ ও পার্লামেন্ট ভবনের সামনে হয় মূল বিক্ষোভ। ইরানে হামলার জেরে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতে। রবিবার হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীরা উদ্বেগ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামলায় যুক্ত হওয়ায় ইসরায়েল ইরান সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। টাইমস স্কোয়ারে আয়োজিত সমাবেশে অংশ নেয় নানা জাতিগোষ্ঠীর মানুষ। বিক্ষোভ হয়েছে লস অ্যাঞ্জেলেসেও। উইলশায়ার ফেডারেল বিল্ডিংয়ের সামনে যুদ্ধবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইরানের ওপর মার্কিন বিমান হামলার বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসেও হয়েছে ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বানও জানান বিক্ষোভকারীরা। গ্রিসের রাজধানী এথেন্সে মার্কিন দূতাবাসের সামনেও যুদ্ধবিরোধী প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাজারো মানুষ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং বাণিজ্যিক নগরী করাচিতেও হাজারো মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভ হয়েছে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স সহ আরও কয়েকটি দেশে। বিভিন্ন দেশের এমন বিক্ষোভে ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে বর্ণনা করা হয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 5 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সোমবার লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 4% বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। পরে অবশ্য দাম কিছুটা কমে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $78.93 দাঁড়ায়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম হয় $75.73। ইরান ওপেকের তৃতীয় বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। সংকীর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের 20% তেল পরিবহন করা হয়। হরমুজ প্রণালী আংশিক বন্ধ হলে ব্রেন্টের দাম $110 ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। ফ্যালকন অ্যালুমিনিয়ামের দরজা জানালায় পড়বে না স্ক্র্যাচ, এখন সিলিং কিংবা পার্টিশনে শাইন করবে সারাক্ষণ। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। যুক্তরাষ্ট্রের সরাসরি হামলায় কিভাবে জবাব দেবে ইরান, তারই রুদ্ধশ্বাস অপেক্ষা করছে তেহরানের মিত্ররা। ইরান যে চুপ বসে থাকবে না, এটা দৃঢ়ভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিপক্ষকে। প্রত্যাঘাত একরকম অবধারিত, কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানের প্রত্যাঘাত কি হতে পারে তারই হিসেব মেলানো যাচ্ছে না। রবিবার ভোর ঘুমিয়েছিল ইরান। হঠাৎ করেই দেশটির ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে নেমে আসে আতঙ্ক। রাডারে অদৃশ্য স্টেলথ বোমারু বিমান ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ইরানের আকাশে। সেই 3টি পারমাণবিক স্থাপনায় নিক্ষেপ করা হয় বাংকার বিধ্বংসী বোমা। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। Islamic Republic of Iran condemns in the strongest terms. মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রতিটি আমেরিকান এখন তাদের লক্ষ্যবস্তু। ইরানের এমন হুঁশিয়ারি বলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যাঘাত এখন অবধারিত। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রত্যাঘাত কেমন হতে পারে এখন তাই নিরূপণের চেষ্টা চলছে, আর সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা।
সামরিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে সবার আগে আসতে পারে ইরানের প্রত্যাঘাত। বিশেষত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের লক্ষ্যবস্তু। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তেহরান। ইরানের সেজিল-2 ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যার আওতায় পড়ে ইরাক, সিরিয়া, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় সব মার্কিন ঘাঁটি। এর মধ্যে ইরাকের এরবিল ও আইন আল আসাদ ঘাঁটি ইরানের হামলার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোতেও হামলার পরিকল্পনা করতে পারে তেহরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে, বিশেষ করে বাগদাদ ও তেল আবিবে। এসব স্থানে হামলার সম্ভাবনা জোরালো বলে মনে করছেন বিশ্লেষকরা। সরাসরি হামলার বদলে আঞ্চলিক সহযোগী সশস্ত্র গোষ্ঠী বা প্রক্সিগুলোর মাধ্যমেও প্রতিশোধ নিতে পারে ইরান। লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের কাতায়েব হেজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো ইরানের হয়ে আগেও সক্রিয় ছিল। অতীতের মতো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনাও করতে পারে ইরান। 2019 সালে সৌদি আরবের আবকায় ও খুরাইস তেল শোধনাগারে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অর্ধেক তেল উৎপাদন সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। সাইবার যুদ্ধও ইরানের প্রত্যাঘাতের উপায় হতে পারে। ইরান ও তার প্রতিরোধমূলক গোষ্ঠীগুলো অতীতে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো ও সরকারি সিস্টেমে সাইবার হামলা চালিয়েছে। সব মিলিয়ে ইরানের প্রতিক্রিয়া যে রূপেই হোক না কেন, প্রতিটি কৌশলেই রয়েছে ব্যাপক রাজনৈতিক ও সামরিক ঝুঁকি, যে কারণে যত সময় গড়াচ্ছে আন্তর্জাতিক মহলে ততই বাড়ছে উদ্বেগ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।